তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আজকে আমরা ক্লাস করব মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, এবং সেটা টোটালটাই হবে আমাদের যে স্ট্রাকচার গুলো আমরা অ্যানালাইসিস করব বা দেখবো সব ইনডিটারমিনেট স্ট্রাকচার। ইনডিটারমিনেট স্ট্রাকচার কাকে বলে? যেখানে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে তিনটা ইকুয়েশন আছে, সে ইকুয়েশন নাম্বার হচ্ছে 3, এবং কোন স্ট্রাকচারে যদি আমার নাম্বার অফ আননোন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়, তাহলে সেই স্ট্রাকচারটাকে বলবো আমরা ডিটারমিনেট স্ট্রাকচার। যদি নাম্বার অফ আননোন বেশি হয় সেটাকে আমরা বলবো ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবং স্টেবল, যদি নাম্বার অফ আননোন রিঅ্যাকশন নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা আনস্টেবল স্ট্রাকচার বলবো, কিন্তু সেটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বাট আনস্টেবল হবে। তো ওইটা আমাদের স্ট্রাকচার 1 বা 2 এর পার্ট ছিল। আমি জাস্ট ওইটুকু এই জন্য বললাম, যেহেতু আমাদের স্ট্রাকচার 3টা হবে টোটালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের উপর বেস করে। জাস্ট আমি একটু ওখান থেকে আপনাদের প্রিভিয়াস জিনিসটা স্মরণ করাই দিলাম। আমরা আজকে যেটা দেখবো মোমেন্ট ডিস্ট্রিবিউশন। এখানে নাম দেখে বুঝতেছেন যে মোমেন্টটা ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই দেওয়া মোমেন্টটা। অর্থাৎ প্রত্যেকটা মেথডের নামের ভিতরেও তার একটা সার্থকতা আছে। আপনি যখন নামটা বোঝার চেষ্টা করবেন, ওই জিনিসের বেসিক কনসেপ্টটা না বুঝতে পারলেও কোন কোন দিক থেকে শুরু করলে বা কোন ওয়েতে আপনি টেকনিক্যালি এটাকে ইমাজিন করলে, কল্পনা করলে জিনিসটাকে মনে রাখতে হবে, সেটা নামের ভিতরে আছে। এবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, তার মানে হচ্ছে এই মেথডে মোমেন্টটা ডিস্ট্রিবিউট হবে। কোন ধরনের স্ট্রাকচার? ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখানে আমাদের কয়েকটা জিনিস দরকার হবে। ফার্স্ট কাজ হবে আমাদের ফিক্সড ইন মোমেন্ট বের করা, FEM। ফিক্সড ইন মোমেন্টটা কি জিনিস? সেটা হচ্ছে এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে আমরা যেই স্ট্রাকচারকে সলভ করব তাকে আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করে কাজ করব, স্প্যান ওয়াইজ। স্প্যান হচ্ছে দুইটা সাপোর্টের মধ্যবর্তী যেই অংশ, সেটাকে আমরা স্প্যান বলি। তাহলে এখানে সাপোর্ট পায় তিনটা, এ বি সি। এতে আছে ফিক্স সাপোর্ট, বি তে হচ্ছে আমাদের হিঞ্জ, এবং সি তে হচ্ছে সাপোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা ইনডিটারমিনেট, কারণ হচ্ছে এখানে তিনটা আননোন, এখানে দুইটা, এখানে দুইটা। টোটাল ইকুয়েশন অফ আননোন ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশন কত? 3। মানে তিনটা ইকুয়েশন জানি আমরা, তাহলে এটা অবশ্যই ইনডিটারমিনেট। এখন ফিক্সড ইন মোমেন্টটা হচ্ছে এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে আমি যে স্প্যান গুলোকে আলাদা আলাদা করে কাজ করি। তবে আমি এ এবং বি কে যদি আলাদা করি, সেটার ফরমেশনটা কিরকম দাঁড়ায়? এরকম হচ্ছে, এবং এটা ইউডিএল। তাহলে ইউডিএল যদি হয়, তার ফিক্সড ইন মোমেন্ট কত হবে? স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং যদি পয়েন্ট লোড হয়, সেটার জন্য কত হবে? এই হচ্ছে ইকুয়েশন WL²/12। এই চারটুকু আপনারা মনে রাখলে আমরা এই মেথডগুলো ইজিলি সলভ করতে পারবো। মানে এটা বের করার কোনো, মানে এটার কোনো প্রমাণ নাই যে প্রমাণ করে আপনার দেখাবো। এটা হচ্ছে আপনারা যদি বলেছেন না, যদি আমাদের সিম্পলি সাপোর্ট থাকে WL²/8, এখানে ওইরকম যদি দুই প্রান্ত ফিক্স থাকে এবং ইউডিএল থাকে WL²/12, ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমাদের বোঝার একটু ব্যাপার আছে। ইউডিএল যদি থাকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা বেঁকে যাবে কিভাবে? ডাউনওয়ার্ড এভাবে। এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের সাইন। তাহলে এই দুই প্রান্তে যদি তীর চিহ্ন দিই আমি, আমরা মোমেন্ট সাইন কনভেনশন করেছি। এটা যদি ডিফ্লেক্ট নিচ দিকে হয়, তাহলে এখানকার মোমেন্টের ডিরেকশন হবে এইদিকে, বাম পাশে এই অংশটুকু এখানে আসবে, আর তারপরের অংশটুকু এভাবে আসবে। এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমার সাপোর্টের রিঅ্যাকশনটা হবে উল্টা ডিরেকশনে। তাহলে সাপোর্টের মোমেন্টটা কতটুকু হবে? কোন ডিরেকশন হবে? যদি ডিফ্লেকশনের কারণে মোমেন্ট আসে আমাদের রাইট সাপোর্টে এন্টি ক্লকওয়াইজ এবং লেফট সাপোর্টে ক্লকওয়াইজ, তাহলে সাপোর্ট রিঅ্যাকশনটা হবে লেফট সাপোর্টে, যেহেতু এন্টি ক্লকওয়াইজ হচ্ছে
ডিফ্লেকশন রিঅ্যাকশন মানে মোমেন্টের সাইন, তাহলে এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য সাপোর্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ লেফটে, এবং রাইটে যেহেতু এদিকে আছে অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরতেছি আর অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরতেছি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন আপনারা সবাই এটুকু সাইন কনভেনশন এবং তার মান? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ফিক্সড ইন মোমেন্টটা নিয়ে? না স্যার, শোনা নাই। আচ্ছা, আর যদি পয়েন্ট লোড থাকে তাহলে সেটা হবে PL/8। একইভাবে আমাদের রাইট স্প্যানে বা রাইট সাপোর্ট হবে ক্লকওয়াইজ এবং লেফট সাপোর্ট অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে, ক্লকওয়াইজ পজিটিভ হবে। এই ভ্যালুগুলো আপনাদের মনে মানে ইকুয়েশনটা মনে রাখতে হবে, দেন আমরা ভ্যালুগুলো ইনপুট দিব। এখন আমি মেইন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। এটার ওইরকম থিওরিটিক্যাল প্রমাণ একটাই শুধু আছে, আমি সেটা পরে দেখাবো, আর বাকি সমস্ত ম্যাথমেটিক্যাল টার্ম এই চ্যাপ্টারে। তো এখানে আমাদের একটা সিম্পল টু স্প্যান বিশিষ্ট একটা স্ট্রাকচার, যেটার প্রত্যেকটা সাপোর্টের মোমেন্ট বের করতে হবে আমাদেরকে। তাহলে মোমেন্টটা যদি বের করতে পারি আমরা রিঅ্যাকশনও বের করতে পারবো ইজিলি। যে কোনো জায়গায় মোমেন্ট নিয়ে সেটাকে যে লোডগুলো আছে আমি মোমেন্টের ইকুয়েশনে দিলে আমি রিঅ্যাকশনটা পাবো। তো মোমেন্ট পাওয়ার জন্য প্রথম কাজ করতে হবে আমাদেরকে এই টেবিলটা স্ট্যান্ডার্ড ফরমেশন এভাবে বানাতে হবে। প্রথম থাকবে জয়েন্ট, মানে জয়েন্ট কয়টা আমাদের? এ জয়েন্ট আছে, বি জয়েন্ট এবং সি জয়েন্ট। আমার কথা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? জি না স্যার। আচ্ছা, বলে আপনারা বলবেন, কারণ যেহেতু আপনাদের সাথে ভেরি ইনিশিয়ালি ক্লাস আমার, তো যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে ওইটা চেপে রেখে লাভ নাই, কারণ চেপে রেখে রাখলে আপনাদের লস। আমার সাথে শেয়ার করলে একটু জোরে বললো স্যার একটু। আচ্ছা আচ্ছা, আরেকটু, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে প্রথমে জয়েন্ট কি কি আছে। যদি আরও এইদিকে থাকে এক্সটেন্ড করা, জয়েন্ট তো বুঝেনি আপনারা, যেখানে যেখানে সাপোর্ট থাকবে বা দুইটা মেম্বার একসাথে মিট করবে সেটাকে আমরা জয়েন্ট বলি। তাহলে এখানে জয়েন্ট এ বি সি, তাহলে জয়েন্ট গুলো আলাদা করবো এ বি সি। এরপর আসবে মেম্বার, দুইটা জয়েন্ট মিলে একটা মেম্বার হয়, তাহলে এ এবং বি মিলে একটা মেম্বার। এটা কোথায়? এ জয়েন্টের ঠিক নিচে, এ থেকে বি। এখন যদি বি জয়েন্টে আসি তাহলে মেম্বারটা কি হবে? বি থেকে এ। আরেকটা কি হবে? বি থেকে সি। তাহলে বি জয়েন্টের নিচে দুইটা মেম্বার, বি এ এন্ড বি সি, আর সি পয়েন্টে সি থেকে বি। এইভাবে টেবিলটা যেরকম স্ট্রাকচার থাকুক আপনারা সাজাই দিবেন। অর্থাৎ এক্সামে যে হুবহু এটাই থাকবে সেটা কিন্তু না, অন্যরকম চেঞ্জ থাকতে পারে সেখানে, কিন্তু মেইন জিনিসটা এরকম। এখন আমরা আসি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি জিনিস? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা হলো এই যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ফিক্সড ইন মোমেন্ট। এই ফিক্সড ইন মোমেন্টকে এক একটা জয়েন্ট কি পরিমাণে ডিস্ট্রিবিউট করবে সেটা যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করবো তাকে বলবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ফিক্সড সাপোর্ট সে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, কারণ হচ্ছে আমরা জানি যে ফিক্সড সাপোর্ট মুভমেন্টকে ক্যারি করতে পারে, অন্য কোনো সাপোর্ট মুভমেন্ট ক্যারি করতে পারে না। তাহলে ফিক্সড সাপোর্ট কি করবে? যেহেতু সে মুভমেন্ট ক্যারি করতে পারে সে কাউকে মুভমেন্ট দিবে না। মনে করুন যে আমি আপনাকে 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, আপনি নিজেই খেতে পারেন 2 প্যাকেট, তাহলে 1 প্যাকেট কি আপনি আরেকজনকে ভাগ দিবেন? যদি আপনি প্রচুর ক্ষুধার্ত থাকেন আপনি সব খেয়ে নেবেন। তাহলে ফিক্সড সাপোর্ট হচ্ছে ওইরকম একটা বিষয়, তাকে যা দিবেন সে টোটালটা নিয়ে নেবে, মানে সে কাউকে দিবে না, ডিস্ট্রিবিউট করবে না, সেজন্য তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান হচ্ছে 0। অলওয়েজ ফিক্সড সাপোর্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0। কিন্তু বি যে জয়েন্টটা আছে বি কিন্তু ফিক্সড সাপোর্ট না, তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থাকবে, কিন্তু তার সাথে দুইজন শরিকদার আছে, বিসি এবং বিএ। সে কাকে কতটুকু দিবে? আপনাকে আপনার মা একটা বিরিয়ানির প্যাকেট দিল, দিয়ে বলল যে এই তো ছোট 2 ভাইয়ের ভিতরে এটা ভাগ করে দে। আপনি 2
দুজনকে সমান দিতে চাইবেন, কিন্তু যে একটু ছোট আপনি জানানো খেতে পারে না, ওকে বেশি দিলে নষ্ট করে ফেলাই দিবে, তখন আপনি কি করবেন, ওকে বুঝাইবেন যে তোকে আমি সমান সমানে দিলাম, কিন্তু চুপি চুপ করে বড়টাকে একটু বেশি দিয়ে দিবেন। অর্থাৎ যে যেরকম ক্যারি করতে পারবে, যার যেরকম ক্যারিং ক্যাপাসিটি, তাকে সেই পরিমাণ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তা এটা আমরা বুঝবো কিভাবে? ওই যে আমি আগে বললাম যে একটু স্ট্রং বা তার এজ বেশি, যেটু সিনিয়র সে বেশি পাচ্ছে, যে জুনিয়র সে কম পাচ্ছে, তার স্ট্রাকচারের সিনিয়রিটি জুনিয়রিটি বুঝবো কিভাবে? তার মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে। মোমেন্ট অফ ইনারশিয়া করছেন না আপনারা মেকানিক্সে, মনে আছে? জি স্যার। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। রেক্ট্যাঙ্গেল স্ট্রাকচারের ক্ষেত্রে বি ইজ কিউব বাই 12 এর মোমেন্ট অফ ইনারশিয়া। এখানে দেখেন লেখা আছে 5i, আর এটা হচ্ছে 4i। তার মানে দুজন একই রকম শক্তিশালী না, এ একটু বেশি, এ একটু কম। তাহলে আমরা কিভাবে তাকে কাকে কতটুকু দেব সেটা বের করার এই যে মেথড, সেটা হলো প্রথমে কে বের করতে হবে। কে কি বলে? আমরা স্টিফনেস, আমরা স্টিফনেস ম্যাট্রিক্স যখন পড়াবো, স্টিফনেস সম্বন্ধে আরো ডিটেইলস বলবো। আমি এইটুকু পড়াই, নামাজের ব্রেক দিব, দেন আমরা ক্লাস আবার। নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই স্টিফনেসটা বলে নামাজের ব্রেক দিব। স্টিফনেসের একটা প্রমাণ আছে, সূত্র, এইটার প্রমাণটাই শুধুমাত্র এই চ্যাপ্টারে দেখাইতে হয়। সেটা 4EI/L। 4 সূত্রের 4, ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটার মান হচ্ছে ফিক্সড, এই আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, আর এল হচ্ছে স্প্যান লেন্থ। তাহলে প্রথমটার জন্য আমাদের আই দেওয়া আছে কত? আই এর কোনো ভ্যালু দেওয়া নাই, দেখেন শুধু 5i দেওয়া আছে, তাহলে আমরা 5i এ বসাবো ওখানে। আর যদি আপনাদের এক্সামে আই এর কোনো ভ্যালু দেওয়া থাকে, তাহলে ভ্যালুটা বসাবেন। তাহলে 5 বসাইলে এখানে মানটা পাওয়া যায় 2EI। আর বিসি মেম্বারের জন্য এটা মান হচ্ছে 4, এগুলা স্প্যান লেন্থ 12, 1.3 EI হয়। তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো। আপনারা নামাজে আমরা ব্রেক দিই, এখন তো 56 বাজে, 6:15, 7:15 আমরা আবার, আপনারা কেউ ডিসকানেক্ট হয়ে যায় না, ক্লাসেই থাকি। যারা নামাজ পড়া তারা নামাজ পড়ে নিলেন, আমি আবার রেকর্ডিংসটা পজ করে রেখে যাচ্ছি। তাহলে নামাজের আগে যেটা বলতেছিলাম সেটা হলো যে স্টিফনেস, এই ভ্যালুটা বের করতে হবে আমাদেরকে, অর্থাৎ সে কতটুকু তার স্ট্রংনেস স্ট্রাকচার বের করার জন্য। স্টিফনেসটা হচ্ছে মেইনলি স্ট্রংনেস বোঝায় না, আমরা এখানে বোঝার সুবিধার্থে বলতেছি। স্টিফনেসটা হচ্ছে স্ট্রাকচারের ক্যাপাসিটি, যেটা সে অ্যামাউন্ট অফ এনার্জি বা শক অ্যাবজর্ব করে, সেই ক্যাপাসিটিকে স্টিফনেস বলা হয়। এটা স্ট্রাকচারের সার্ভিসিবিলিটির উপর ডিপেন্ডস করে। আমরা যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করি ট্যাপস বা স্ট্রাক প্রো দিয়ে, ওটা শুধু ডিজাইন বা অ্যানালাইসিস করে দিলেই এটা কাজটা কমপ্লিট হয়ে যায় না, পাশাপাশি এর সার্ভিসিবিলিটি চেক করতে হয় এবং এর আরো কিছু প্যারামিটার চেক করতে হয়। তো ওই চেকে স্টিফনেস একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে স্ট্রাকচারাল স্টিফনেস কতটুকু। তো এই কে এর ভ্যালুটাই সূত্র দিয়ে বের করব, 4EI/L। এখানে আই এর মান দেওয়া থাকবে এবং এল এর মান হচ্ছে লেন্থ অফ দ্য স্প্যান, সেখান থেকে এটা আমরা বের করব। এরপরে আমরা যাব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য। আমরা আগেই জানি ফিক্সড সাপোর্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 এবং হিঞ্জ সাপোর্টে 1। এই যে প্রথমে যে হিঞ্জ সাপোর্টটা আছে, সরি ফিক্সড সাপোর্টটা তার 0 হবে, এটা হবে 1। মধ্যবর্তী এই বি জয়েন্টে তার মানটা শুধু আমাদের বের করতে হবে, কারণ তার সাথে দুইটা মেম্বার অ্যাডজয়নিং অবস্থায় আছে, তাদের ভ্যালুটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না। তাহলে এই সূত্রটা হচ্ছে, আমি যেই মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো, যেখানে আমাদের মেম্বারটা এরকম ছিল, এটা এ, বি এবং সি, তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি সাফিক্স আকারে নিচে দিয়ে রাখলাম, সেটা ডিএফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সাফিক্স বিসি। এই ভ্যালুটা হবে কে বিসি, অর্থাৎ যা যে মেম্বারের ভ্যালু বের করবো সেই মেম্বার উপরে থাকবে এবং ওই পয়েন্টে যে দুইটা মেম্বার, সেই দুইটা মেম্বারের সামেশন নিচে যাবে। তার বি জয়েন্টে আছে বি এ এবং বিসি,
তাহলে বিএ প্লাস বিসি উপরে যাবে কে বিসি, কারণ বিসি মেম্বারটা বের করবো। আর যদি একইভাবে আমি বিএ বের করতে যাই তাহলে বিএ উপরে যাবে, নিচে বিএ প্লাস বিসি যোগ হবে। তাহলে এই ভ্যালুগুলো যদি ইনপুট দিই আমরা আগে কে এ বি এবং কে বি সি এর মান বের করেছি, সেখানে উভয় পক্ষে উপরে নিচে ইআই কমন নিলে ওটা বাদ চলে যায়, 2 ডিভাইডেড বাই 3.3 করলে 0.6 আসতেছে, আর এখানে 1.3 ডিভাইডেড বাই 2.3 করলে 0.4। এইটুকু ক্যালকুলেশন আমাদের করে নিতে হবে। আর হচ্ছে ফিক্সড ইন মোমেন্টটা বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি রোলার সাপোর্টের ক্ষেত্রে কি 1 স্যার? হ্যাঁ, হিংস বা রোলার সাপোর্টের ক্ষেত্রে 1, তবে নরমালি এখানে রোলার সাপোর্ট থাকে না, কারণ রোলার সাপোর্টে কি একটা রিঅ্যাকশন থাকে শুধুমাত্র, সে ওটাকে স্টেবল করে রাখতে পারে না। নরমালি হিংস রোলার সাপোর্টটা ইউজ করা হয় যেখানে আমাদের সে হরাইজন্টালি মুভ করতে পারবে, কিন্তু ভার্টিক্যালি সে মুভ করতে পারে না। তা আমাদের স্ট্রাকচার তো হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাকেই আমাদের ফিক্স করে রাখতে হয়। তবে ব্রিজের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন ব্রিজের যে ডিজাইন করে, তখন ব্রিজের জয়েনিং পয়েন্টে এই যে এরকম এখানে অনেক বল ডিজাইন করে, অর্থাৎ এই সাপোর্টটাকে ফিক্সও করে না, ওই রোলারও দেয় না, আবার ফিক্সও দেয় না, জিনিসটা করে এরকম দুই পাশে। স্যার কথা আটকে আটকে আসে স্যার। আটকে আসলে হইতে এরকম হতে পারে যে হয় আমার এখানকার কানেকশন আনস্টাব মানে কানেকশন প্রবলেম হবে, আপনার ওখানেও হতে পারে, এটা দুইজনের যে কোনো একজনের কারণে হতে পারে। আমি তো ওয়াইফাই থেকে ইউজ করতেছি, প্রবলেম হওয়ার কথা না আশা করি। এরকম মাঝে বল দেওয়া থাকে যাতে সে কিছুটা রোটেট মানে মুভ করতে পারে, যেমন যদি কোনো পায়ের ধাক্কা লাগে বা যদি কোনো ভূমিকম্প হয়, সেজন্য এরকম গোল গোল বল দেওয়া থাকে, সেটা হিসাব আলাদা। নরমালি রোলার সাপোর্ট থাকে না, আর থাকলে সেটা 1 হবে। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার পরে আমাদের বের করতে হবে ফিক্সড ইন মোমেন্ট। এই সূত্র দিয়ে WL²/12, W এর মান দেওয়া আছে আমাদের 24। এখানে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, সেখানে W এর মান 24 কিলোনিউটন পার মিটার দেওয়া আছে এবং L হচ্ছে 10, তাহলে WL²/12 সেই মানটা হবে 200। আর পয়েন্ট লোডের ক্ষেত্রে PL ডিভাইডেড বাই 8 সেটা আমরা করব। P এর মান হচ্ছে 80 কিলোনিউটন, L হচ্ছে 10 ডিভাইডেড বাই যে আমাদের 8 ছিল সেটা। এটা ক্যালকুলেশন করে যে মানগুলো আসবে দেখেন একই মান আসবে, শুধুমাত্র এই স্যার পজিটিভ। এখানে একটা বোঝার জিনিস ছিল স্যার আমার। স্যার এখানে কি দুই প্রান্তে বিএ মোমেন্ট বার করে স্যার বার করলাম, এখানে তো স্যার ওই হিন সাপোর্ট, এখানে কি আমরা রুলার ফিক্সড সাপোর্ট হিসেবে ধরে নিয়েছি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা ফিক্সড সাপোর্ট হিসেবে ধরে নিয়েছি। যেহেতু ফিক্সড ইন মোমেন্ট, এখানে দেখেন নামটা কিন্তু ফিক্সড, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা ধরে নেব এখানে মোমেন্ট আছে। এরপরে ডিস্ট্রিবিউট করে আমরা দেখব কোথায় থাকবে কোথায় থাকবে না। যেমন আমরা এখানে লাস্টের ইন্ডে মোমেন্ট ধরে নিয়েছি, এটা কিন্তু এখানে আমাদের সিবি অর্থাৎ সি পয়েন্টে যেটা, সেটা কিন্তু রোলার হিন সাপোর্ট ছিল, সেখানে আদতে কোনো মোমেন্ট থাকার কথা না, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি 1, কিন্তু আমরা মোমেন্ট বের করছি কারণ এটা হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট। এইটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবো যে ফিক্সড সাপোর্টে মোমেন্টটা থাকতেছে, বাকি যে আউটার যে রোলার সাপোর্ট সেখানে মোমেন্ট 0, কারণ সে সবটাকেই ডিস্ট্রিবিউট করে আরেকজনকে দিয়ে দেবে। ওইটা আমরা দেখবো যখন সলিউশন টোটাল শেষ হবে। থ্যাংক ইউ, আপনার কোশ্চেন করার জন্য ধন্যবাদ। তাহলে ফিক্সড সাপোর্ট ধরেই সবগুলা মোমেন্ট আমরা বের করবো। এখন আমাদের আসল টেবিলটা সাজাবো আমরা, অর্থাৎ ফার্স্ট কাজ হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে নেওয়া, দেন ফিক্সড ইন মোমেন্ট বের করে নেওয়া, দেন আমরা টেবিলের দিকে আগাবো। টেবিলটা আমি আগেই বলছি যে জয়েন্ট করব, জয়েন্ট মেম্বার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফিক্সড ইন মোমেন্ট, এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে ফেললাম। এখন আমাদেরকে ব্যালেন্স মোমেন্ট করতে হবে। ব্যালেন্স মোমেন্টটা কিভাবে করব? এই স্টেপগুলো কিন্তু আপনারা চেঞ্জ করলে চলবে না, স্টেপ বাই স্টেপ আগাবেন। ব্যালেন্স মোমেন্টে আমাদের কাজ হবে এই ফিক্সড ইন মোমেন্ট যেই সাইনের আছে তার বিপরীত সাইনকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর কথা বোঝা যাচ্ছে না স্যার, আটকে আটকে আসতেছে। এটা মনে হয় এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে নাকি শুধু আপনার ওখানে? আপনারা অন্যরা কি শুনতে পাচ্ছেন?
না স্যার, আপনার কথাটা একটু আটকে আটকে জি আসছে স্যার, স্যার। আটকায় আসছে স্যার কথা। জি স্যার আটকে আসতেছে। আজকে তো এরকম হওয়ার কথা ছিল। মাঝে কি মাঝে একটু নরমালি? সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা কি ফ্যানের আওয়াজ পাচ্ছেন আপনারা? নয়েজ হচ্ছে ফ্যানে নাকি? না স্যার, নেটওয়ার্কের সমস্যা মেবি, মাঝে মধ্যে নেট আপ ডাউন করতেছে আপনার। দেখেন ওয়াইফাই আনার পরেও যদি প্রবলেম থাকে, ওনারা এখন কি করা আছে আমাদের বলে। দেখি তারপরও যদি কোথাও আপনারা শুনতে না পারেন একেবারেই, তাহলে আমাকে কাইন্ডলি রেসপন্স করবেন স্যার, ওইটা একটা আবার বলেন, আমরা সেটা আলোচনা করবো। ঠিক আছে, সমস্যা নেই। তো আমি যেটা বলতেছিলাম যে ব্যালেন্স মোমেন্টটা যখন বের করব, সেখানে যে ফিক্সড মোমেন্ট আসছিল, যেটা আমি মার্কিং করেছি দেখেন কালো কালার দিয়ে, ওটার যে অল্টারনেটিভ চিহ্ন, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, যেহেতু এখানে নেগেটিভ আছে, পজিটিভ চিহ্নকে জিরো দ্বারা, জিরো না, তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব। তো প্রথমে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ছিল কি দেখেন, জিরো, এই যে এটা। তাহলে প্লাস 200 কে জিরো দ্বারা মাল্টিপ্লাই করলে জিরো হবে। দেন আমরা বি জয়েন্টে আসবো। বি জয়েন্টে দুইটা মোমেন্ট ছিল, একটা হচ্ছে এ বি মেম্বারের জন্য প্লাস 200 আর বি সি মেম্বারের জন্য মাইনাস 120। এই দুটাকে যোগ করলে হয় প্লাস 80 হয়। তাহলে এর যে অপোজিট সাইন মাইনাস 80, একে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করব। 80 কে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে এই পাশে 0.6, সেটা দ্বারা গুণ করে এখানে মানটা বসাবো -48, এবং এই পাশে পয়েন্ট, অর্থাৎ বিসি তে 0.4, সেটা দ্বারা গুণ করে মানটা হবে -32, সেটা বসাবো। আর এখানে প্লাস 120 আছে, এটাকে -120 হবে, যেহেতু সাইনটা চেঞ্জ করব ব্যালেন্স মোমেন্টে, এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 1, গুণ করলে -120। এখন আসবে ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট হচ্ছে এই যে মোমেন্টটা আমরা পাইলাম, এটাকে কর্নার বরাবর, ক্রস বরাবর সে ডিস্ট্রিবিউট হবে অর্ধেক অর্ধেক। যেমন এখানে জিরো ছিল, জিরোর অর্ধেক জিরো, সে জিরো আসবে এখানে। আর এখানে -48, তার অর্ধেক -24 আসবে এ সাপোর্ট, অর্থাৎ বি থেকে এ তে যাবে, এ থেকে বি তে যাবে। আবার এখানে বি থেকে সি তে আসবে, -32 হলে -16 হবে, সি থেকে বি তে আসবে, -120 হলে -60 হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি এখন স্যার, বুঝতে পারছি। এই প্রসেসটা আমাদের যতক্ষণ না পর্যন্ত জিরো হয়ে যাবে করতে হবে। এই দেখেন, আবার আমরা ব্যালেন্স মোমেন্টে গেলাম, আবার ব্যালেন্স মোমেন্টে আসলাম আমরা, অর্থাৎ এই যে দুইটা স্টেপ, ব্যালেন্স এন্ড ক্যারি ওভার, এটা আমাদের কন্টিনিউ করে করে আসতে হবে। তাহলে এখানে -24, তাহলে সেটা হবে +24, আর তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, তাহলে সে আবার 0। এবং এখানে হচ্ছে আমাদের এই দুই প্রান্তে 0 এবং -60 যোগ করলে হয় +60। +60 কে আবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, এই যে 0.6, এটা কিন্তু প্রথমটাই, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কখনো চেঞ্জ হবে না। আর এই যে এখানে এই 16 কে 0.4 দ্বারা মাল্টিপ্লাই করলে আবার 24। এইভাবে মানগুলো আমরা এক এক করে যখন পাবো ব্যালেন্স মোমেন্ট, এটাকে আবার ক্যারি ওভার করবো। ক্যারি ওভার মানে অর্ধেক, 0 অর্ধেক 0, 18 অর্ধেক 36 অর্ধেক 18, 24 অর্ধেক 12, 16 অর্ধেক 8। এইভাবে আমরা আগাবো কতদূর পর্যন্ত, যত দূর না গিয়ে আমাদের এই মোমেন্টটা টোটাল ক্যারি ওভার শেষ না হয়ে যাবে। দেখেন এখানে আমরা কখন শেষ করছি, এ তো অলওয়েজ 0ই আসতেছে, এখানে 0 পয়েন্ট সামথিং চলে আসছে, এখানে 0 পয়েন্ট সামথিং, এখানে 0 পয়েন্ট সামথিং। সো এরপরে আমরা আর ক্যারি ওভার মানে ব্যালেন্স মোমেন্ট করব না। এখন আমরা সবগুলাকে যোগ করব, সবগুলাকে, কোন সবগুলাকে, এই বি পয়েন্ট, এই যে এ পয়েন্ট বরাবর। স্যার, সবগুলোকে জিরোর কাছাকাছি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমার আর ক্যারি ওভার করার জন্য কোনো মুভমেন্ট বাকি নাই, তার মানে আমার অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমি সব যোগ করে মুভমেন্ট গুলা বের করবো। কোন বরাবর যোগ করব, সেটা হচ্ছে এই যে এই বরাবর যতগুলো আছে সব,
এখানকার এই বরাবর যেগুলা, এখানকার এই বরাবর সেগুলো যোগ করব। দেখেন যোগ করলে আমরা আলটিমেটলি কি পাইতেছি, যোগফলটা দেখাচ্ছে। তাহলে আমরা ক্লিয়ার হবো যে ফিক্স সাপোর্টে আমাদের মুভমেন্ট আসবে এবং মাঝে রোলার সাপোর্টে কোনো মুভমেন্ট আসবে না। এখন সব যদি যোগ করি আমি এই কলাম বরাবর, এখানে পাইতেছি -206.66। মাঝের যে রোলার সাপোর্টটা ছিল, সরি রোলার না, হিঞ্জ, সেখানে তার বাম পাশে পাচ্ছে +186, ডান পাশে -186। তার মানে সে ব্যালেন্স করে ফেলবে, প্লাস মাইনাস কিছুই থাকবে না। এবং শেষে সি পয়েন্টে 0, এখানে কোনো মুভমেন্ট নাই, কারণ সে তো হিঞ্জ সাপোর্ট, সে মুভমেন্ট নেয় না। কিন্তু ফিক্সড ইন মুভমেন্ট কিন্তু আমরা বের করেছিলাম, সেখানে একটা মুভমেন্ট ছিল, কিন্তু সে ওটা ডিস্ট্রিবিউট করে দিয়ে ফেলছে সবাইকে। এই হলো আমাদের এই প্রবলেমটা। এখন এখান থেকে আমরা মোমেন্ট ডায়াগ্রাম বের করতে পারবো। মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে বের করব? আমরা এই পয়েন্টের মোমেন্টের মান পাইলাম, এই পয়েন্টে মোমেন্ট পাইলাম, এবং এই পয়েন্টে মোমেন্ট পাইছি 0। এখন কোথাও যদি আমরা মোমেন্ট পেয়ে যাই, আপনারা SM2 তে করেছেন শেয়ার ফোর্স বের করা, বেন্ডিং মোমেন্ট বের করা কোনো বিম থেকে, কিভাবে করেছেন? যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিয়েছেন, তারপর রিঅ্যাকশনটা বের করছেন। তো আমাদের মেন সমস্যা ছিল যে আমরা এখানকার মোমেন্ট জানি না, তাই এতক্ষণ আমরা এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে মোমেন্টটা বের করলাম। ফিক্স সাপোর্টে আমরা লিখতে পারবো, আমরা কিন্তু লিখতে পারি যে মোমেন্ট সামেশন অফ মোমেন্ট এট a = 0। এটা কিন্তু আমরা কখনো লিখতে পারবো না, কারণ এ হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে মোমেন্ট কখনো আপনি 0 লিখতে পারবেন না। লিখতে হবে আপনাকে রোলার সাপোর্টে, এই হিঞ্জে। তো হিঞ্জে যদি আমরা এখানে মোমেন্ট 0 ইকুয়েশন করতাম, তাহলে এখানকার মোমেন্টটা কনসিডারেশনে আসতো আমাদের, কিন্তু সেটা আমরা জানি না, তাই আমরা এতক্ষণ এই মোমেন্টটা বের করলাম। এখন আমরা এখানকার যে কোনো সাপোর্ট বলতে বি এবং সি তে মোমেন্ট = 0 লিখে রিঅ্যাকশন বের করে ফেলতে পারবো। আর যদি এ তে করি আমরা, তাহলে মোমেন্ট = 0 লিখতে পারবো না, লিখবো মোমেন্ট এ = কত, 206 সামথিং, যে মানটা আসে সেটা লিখবো, 6.33 ধরেন। এইটা লেখার পরে আমরা এখন ইকুয়েশনটা যদি ডেভেলপ করি, রিঅ্যাকশন বের করতে পারবো। রিঅ্যাকশন পেয়ে গেলে আমরা শেয়ার ফোর্স বের করতে পারবো, আর সেখান থেকে বেন্ডিং মোমেন্ট বের করতে পারবো। ওটা হচ্ছে আপনাদের SM2 এর পার্ট, এই জন্য আমি ওটা দেখাইলাম না। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, কারণ আপনারা এই দেখেন শেয়ার ফোর্স বের করে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ইজিলি আমরা ড্র করতে পারবো। এই অঙ্কটা আপনারা জানেন যে আপনাদের ক্লাস টেস্ট আছে। দেখেন 2 নম্বর যে প্রবলেম, সেম একই জিনিস, শুধুমাত্র এখানে দুইটা স্প্যান বেশি আছে আর শেষে একটা ওভার হ্যাঙ্গিং পোরশন আছে। ওভার হ্যাঙ্গিং পোরশনটা আপনারা কি করবেন? ওভার হ্যাঙ্গিং পোরশনে এখানে যেহেতু কোনো সাপোর্ট নাই, ওভার হ্যাঙ্গিং ঝুলে আছে, তখন তার কাছের যে সাপোর্ট মোমেন্ট নিয়ে মানটা তাকে দিয়ে দিবেন। যেমন এখানে 24 এবং 1.5, আমরা জানি মোমেন্ট কত, F into x, মানে ফোর্স ইনটু ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্সের মান হচ্ছে 24, ডিসটেন্স 1.5, মাল্টিপ্লাই করলে 36 আসবে, মানটা আসবে নেগেটিভ। কেন নেগেটিভ আসবে? কারণ এটা যদি বেন্ড হয়, বেন্ড হবে কিভাবে? এইভাবে বেন্ড হবে। এটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের সাইন। পজিটিভ হচ্ছে এরকম কাপের মতো, যেখানে ওয়াটার রিটেইন করবে। নেগেটিভ মোমেন্টে কন্টিনিউ আপওয়ার্ড, সেখানে কোনো ওয়াটার রিটেইন করবে না। এটা জানেন তো আপনারা নাকি? আমি ধরে নিচ্ছি এই বিষয়গুলো আপনারা জানেন, এগুলো মেকানিক্স এবং সলিড মেকানিক্স 1, 2 এর ব্যাপার, সেজন্য আমি একটু তাড়াতাড়ি বলতেছি আর কি। যদি কারো প্রবলেম হয় তাও বলবেন আমাকে, স্যার আরেকবার একটু বলে দেন। তাহলে ওইটা এখানে 26 এখানে দিয়ে দিবেন, শেষমেশ তার সাথে যোগ করে দিবেন, দেখবেন এখানে -26 আসবে, এখানে +26 0 হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা মানে আলাদা কনসিডারেশন রাখতে হবে না, শুধুমাত্র মানটা রেখে দিলেই হবে। আর বাকি সব সেম প্রসিডিউর, ক্যারি ওভার হয়ে যাবে এবং ব্যালেন্স, ক্যারি ওভার ব্যালেন্স, এইভাবে আলটিমেটলি যখন দেখবেন 0 হয়ে যাচ্ছে, তখন প্রবলেমটা শেষ। এটাও আপনারা করবেন। আমি এখন যেটা দেখাবো একটু স্পেশাল কনসিডারেশন, সেটা হচ্ছে এখানে যদি সাপোর্ট সেটেলমেন্ট হয় তখন কি করবেন।
আপনারা জানেন যে কোন একটা সাপোর্ট মানে কিন্তু স্ট্রাকচারের সাপোর্ট কি থাকে, ফাউন্ডেশন বা কলাম। এই যে আমি যে সাপোর্টটার কথা বলতেছি আপনাদের রোলার বা ফিক্স, এটা তো হয় কোনো বিম বা কলামের জয়েনিং একটা পয়েন্ট। জি, আমি আপনারা কি বুঝতেছেন আমার কথা? শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি তাও একটু আপনাদেরকে আবার একটা হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি। দেখেন এটা যদি সরি, এটা মনে করেন একটা কলাম, তার সাথে একটা বিম এরকম জয়েনিং হয়েছে। এখানে মনে করেন আরো কলাম আছে এরকম। আমরা যে সাপোর্ট গুলোর কথা বলতেছি, যে ফিক্স সাপোর্ট বা হিন্জ সাপোর্ট, এগুলো কিন্তু আদতে জিনিসগুলো এরকমই যে এই মেম্বারটাকেই আমি ওখানে ছোট করে আলাদা করে নিয়েছি, এটাকে আমি দেখাচ্ছি ফিক্স সাপোর্ট দিয়ে, মাঝের এই সাপোর্টটাকে হয়তো আমি রোলার হিন্জ দিলাম, এখানে হিন্জ দিলাম, শেষে ফিক্সও থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু এরকমই কলাম। তো এই কলামটা তো কোনো ফাউন্ডেশন বা ফুটিং এর উপরে থাকবে, এই ফুটিংটা সয়েলের উপরে থাকবে। সেই সয়েলটা যদি কোনো সেটেল হয়ে যায়, যেটাকে আমরা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলি, জিওটেকনিক্যাল আপনারা যদি করে থাকেন তাহলে জানবেন। তাহলে আমি ধরলাম যে আমার একটা প্রবলেম এরকম হলো যে মাঝের এই সাপোর্টটা সে 25 মিলিমিটার নিচে নেমে গেছে। এটা কিন্তু নিচে নামার কথা ছিল না, বাট সে নিচে নেমে গেছে যে কোনো কারণে, ফাউন্ডেশন উইক হওয়ার কারণে হোক, স্ট্রাকচারের স্টিফনেস কম হওয়ার কারণে হোক, বা ডিফ্লেকশন হয়ে যাওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক সেটা নিচে নেমে গেছে। তাহলে আমি সেটাকে কিভাবে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে সলভ করব, সেটাও ইজি। এখানে দেখেন আমরা যে বিষয়টা দেখতেছি, আরেকটা স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার দেওয়া আছে এখানে। ফ্রেম স্ট্রাকচার তো আপনারা বুঝেন, আগে আমাদের যে বাড়িঘর গুলো বানানো হতো সেখানে আগে ওয়াল দেওয়া হতো, ওয়ালের উপরে স্ল্যাব থাকতো বা ফ্লোর থাকতো। ওয়াল গুলোকে আমরা বলতাম লোড বেয়ারিং ওয়াল, 10 ইঞ্চি করে মোটা মোটা ওয়াল থাকতো। এখন আপনারা দেখবেন খেয়াল করে, যদি কেউ প্র্যাকটিক্যালি কাজ করেন বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনারা কনস্ট্রাকশনের আশেপাশে দিয়ে যান, তখন দেখবেন যে ওয়ালের কোনো বালাই নাই। এখন ও বিম বানাচ্ছে, কলাম বানাচ্ছে, এরকম ফ্রেমের মতো দিয়ে রাখতেছে, দেন পরে ওয়াল দিচ্ছে, কোথাও গ্লাস দিচ্ছে। অর্থাৎ ইনিশিয়ালি কোনো ওয়াল দিচ্ছে না তারা, পরবর্তীতে এই স্ট্রাকচারটা বানানোর পরে তারা তাদের প্রয়োজন অনুযায়ী কোথাও ওয়াল দিচ্ছে, কোথাও ব্রিকের ওয়াল দিচ্ছে, কোথাও তারা থাই গ্লাস দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথাও কার্টেন দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারা কাজ করতেছে। এই স্ট্রাকচার গুলো অর্থাৎ যখন বিম এবং কলাম থাকে সেটাকে আমরা বলি ফ্রেম স্ট্রাকচার। আর ওই অ্যানালাইসিস থেকে বলে আমরা ফ্রেম স্ট্রাকচার অ্যানালাইসিস। তো ফ্রেম হচ্ছে সেটাও নরমাল বিমের মতো থাকবে না, যেমন এটা হচ্ছে একটা ফ্রেম, দেখেন এ ডি বি সি ওভারহ্যাঙ্গিং। এটাকে আমরা এর আগে যেরকম অ্যানালাইসিস করছি ওইরকম করে অ্যানালাইসিস করব, শুধুমাত্র যেখানে দুইটা বিমের জয়েনিং থাকবে বা ফ্রেমের, সেটাকে আমরা ফিক্স সাপোর্ট ধরে নেব, তার মানে সেখানে মুভমেন্ট থাকবে। এর আগে যেমন আমাদের হিন্স ছিল, সেখানে মুভমেন্ট ছিল না, আলটিমেটলি জিরো হয়ে গেছে, এখানে জিরো হবে না, এখানে বি পয়েন্টেও মুভমেন্ট থাকবে কিছু, ডি পয়েন্টে ফিক্স সাপোর্টটাও থাকবে, সি পয়েন্টও থাকবে। তো সেটাকে আমরা কিভাবে করব, যেমন এখানে বি পয়েন্টে ডি তে কিন্তু ফিক্স সাপোর্ট, তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, 0, সি তো 0 হয়ে যাবে। শুধু কোন পয়েন্টে যাবে, বি পয়েন্টে, বি পয়েন্টে বিসি একটা হবে আর বিডি একটা হবে। দেখেন যদিও ফ্রেম, কিন্তু ওই আগের বিমটা যদি বুঝতে পারেন তাহলে এটা কিন্তু বোঝা ইজি। বি থেকে সি তে যাবে, আবার বি থেকে ডি তে যাবে। তাহলে আমরা জানি কিভাবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হয়। প্রথমে কে বের করতে হয়, স্টিফনেস 4EA/L, EI হচ্ছে 2, বিসি মেম্বারের 2 এবং বিডি মেম্বারের 1, মানগুলো বসাই দেব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পেয়ে যাব। দেন আমরা ফিক্সড মুভমেন্ট বের করব। ফিক্সড মুভমেন্ট কি, ডি পয়েন্টে কোনো ফিক্সড মুভমেন্ট থাকবে না, কারণ কোনো লোড নাই। এই ডি বির মাঝে কোনো লোড আছে, দেখেন তো আপনারা সবাই, না স্যার। কোনো লোড নেই, তাহলে সেখানকার কোনো তো ফিক্সড মুভমেন্ট থাকার প্রশ্ন আসে না। কারণ মুভমেন্ট তো আসবে লোডের কারণে, কিন্তু লোডই নাই, তাহলে মুভমেন্ট কেন আসবে?
তাহলে আমরা বি এ তে যাইতে পারি, কারণ বি এ তে দেখেন একটা ওভারহ্যাঙ্গিং আছে। ওভারহ্যাঙ্গিং কি আমরা একটু আগে দেখাইলাম, যে লোড থাকবে আর ডিসটেন্স মাল্টিপ্লাই করে দিলে হবে। লোড আছে 36, ডিসটেন্স 1.5, তাহলে 54 কিলোনিউটন মিটার। মোমেন্টের ইউনিট কিন্তু কিলোনিউটন মিটার, এটা তো আপনারা জানেন আর কি, তাও আমি বলতেছি যেহেতু আপনাদের সাথে আমার ইনিশিয়াল ক্লাস, আপনারা কতটুকু মানে কোনটা কিভাবে কমপ্লিট করছেন সবভাবে জানা হয় নাই, সেই জন্য আমি চেষ্টা করতে সর্বোচ্চ বলার জন্য। তাহলে আমি বিসি বের করব। বিসি তে দেখতেছেন আপনারা ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে ইউনিফর্মলি ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড WL²/12, এই পয়েন্টে মাইনাস, বিসি তে মাইনাস এবং সিবি তে প্লাস, এটা আমরা জানি। দেন আমরা টেবিল সাজাবো। এই যে আমরা বিডি তে 0 লিখেছি, বিডি এবং ডিবি, কারণ সেখানে কোনো লোড নাই, তো আপনি লিখেন, সমস্যা নেই। তাহলে আমরা সাজাবো কিভাবে? প্রথমে বি জয়েন, কারণ ডি জয়েন, ডি আমরা কেন নিব না? ডি তো 0, এখানে কিছু নাই তো। বি এবং সি, এ কে আমরা নিতে পারি, নিয়ে লাভ নাই, এর মান তো আমরা ওখানে কোনো মোমেন্ট, ওইটা ক্যারি ওভার হয়ে চলে আসবে সেখানে। সেজন্য আমরা বি পয়েন্টে রাখলাম জয়েন্ট বি, বি তে বি এ আছে, ওই যে ওভারহ্যাঙ্গিং যেটুকু সেটা, বিসি আছে, বিডি আছে। বিসি এবং বিডি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মান আমরা জানি 0.667, 0.333। সি পয়েন্টে সিবি, এখানে আমি ফ্রেমটা আঁকি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের ফ্রেম, এটা ছিল এ, এটা বি, সি, দেন ডি। বি পয়েন্টে যদি আমি যাই তাহলে বি এ, এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই। বি সি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.667, বিডি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.333। বিডির কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে কিন্তু ফিক্সড ইন মোমেন্ট নাই, এটা ভালো করে মনে রাখবেন। দেখেন এর ফিক্সড ইন মোমেন্ট নাই বাট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে। সো কোনটা থাকবে না থাকবে লোড কন্ডিশন দেখলে বুঝবেন আপনারা, লোডিং কন্ডিশন। এইভাবে এটা সাজাই নিলাম, তারপরে ফিক্সড ইন মোমেন্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব, দেন আমি ক্যারি ওভার করব। এখানে ক্যারি ওভার আগেরটা দেখেন আমাদের ক্রস করলে ক্রসিং দিয়ে দিয়ে আমরা ইজিলি করতে পারছি, এখানে ক্রসিং নাই। এখানে ক্রসিং নাই কি জন্য? কারণ ওখানে আমাদের বি এবং সি ছিল হরাইজন্টাল, এখানে দেখেন একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, সেই জন্য কোন পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে সেখানে ক্রস দিতে হবে আমাদের। বি থেকে কোথায় যাবে? দেখেন বি থেকে সি তে যাবে, আর বি থেকে যাবে কোথায়? ডি তে। সি থেকে যাবে বি তে, এই তীর চিহ্ন দিয়ে দিতে পারলে আমাদের ক্যারি ওভার মুভমেন্টের জন্য ক্রস কল্পনা করতে হবে না। তাহলে বি থেকে আমি সি তে দিব, বি যে লোডটা, এই যে সি দিলাম, এই বি পয়েন্ট থেকে সি তে যাবে, এবং বিডি যেটা, সেটা বি থেকে কোথায় যাবে? ডি তে যাবে। তাহলে এটা বি, মানে বি পয়েন্ট তো তিনটাই বি, বি থেকে ডি তে যাবে, চলে গেল। এবং সি যেটা, সি থেকে বি তে যাবে, কিন্তু সি পয়েন্টে মোমেন্ট কত? 0। বি তে আর 0 দিয়ে কোনো লাভ আছে? সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এ 0, 135 কে মাল্টিপ্লাই করলে 0, বা 0 কে আমরা দিলাম না। এইটুকু ক্লিয়ার সবাই? দেখেন না বুঝলে কোথাও আমাকে কোশ্চেন করেন। জি স্যার। ওকে, তাহলে বাকিটা আপনারা জানেন। 0 হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। এখন দেখেন এখানে দুইবার দেওয়ার পরেই আমরা সবগুলোতে 0 পেয়ে যাচ্ছি। সো তাহলে এটা আমাদের আর ডিস্ট্রিবিউশনের কোনো দরকার নাই, মোমেন্ট আর নাই। একইভাবে যদি দুইটা না থেকে তিনটা স্প্যান থাকে সেটা আপনারা সলভ করতে পারবেন, এখানে সলভ করে দেওয়া আছে। আপনারা বাসায় এগুলো প্রবলেম করবেন, যদি কোথাও প্রবলেম থাকে নেক্সট ক্লাস আমি সেগুলো মানে আলোচনা করে দিব। তাহলে এখন দেখবো সাপোর্ট সেটেলমেন্ট।
সাপোর্ট সেটেলমেন্টটা কি সেটা তো আমি আগে বললামই। অর্থাৎ কোনো সাপোর্ট যদি সেটেল হয়ে যায়, দেখেন এই যে এখানে বলে দেওয়া আছে বি সাপোর্টটা 15 মিলিমিটার নিচে নেমে গেছে, ডাউনওয়ার্ড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এক্সটার্নাল কোনো লোড নাই, তার মানে কি স্ট্রাকচার কখনো যদি লোড বিহীন হয় তার সেলফ ওয়েট আছে, ডেড লোড আছে। আমরা ধরলাম যদি কোনো লোড থাকে তাও কোনো সমস্যা হবে না আমাদের, এখানে যদি কোনো লোড থাকেও ওই সিস্টেম সব আগের মতোই, শুধুমাত্র সেটেলমেন্টটাকে আলাদা কনসিডারেশন আনতে হবে। তো আমরা লোড ছাড়া এই জন্য করতেছি যে কোনো লোড যদি নাও থাকে, দেখেন মাত্র 15 মিলিমিটার মানে 1.5 সেন্টিমিটার সেটেলমেন্ট হয়ে যাওয়ার জন্য হিউজ পরিমাণ মুভমেন্ট আসে। আমরা বলি না সেটেলমেন্ট হয়ে গেলে বিল্ডিং কেন ভেঙে যায়, কেন কলাপস করে, স্ট্রাকচার কেন ফেল করে, নুয়ে পড়ে। রাজশাহীতে দেখবেন কিছুদিন আগে, গতকাল না গত পরশু যেন 4 তলা বিল্ডিং ভেঙে পড়ছে, খবর পাইছেন না আপনারা? ফেসবুকে বা পেপারে দেখছেন মনে হয়, না দেখলে আজকে দেখবেন রাজশাহীতে বিল্ডিং ভেঙে পড়ে গেছে। হয়তো কোনো কলাম বা কোনো কিছু ওটা সেটেল হয়ে গেছে, সেখানে এক্সট্রা একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, যে মুভমেন্টটা ডিজাইনে কনসিডারেশনে ছিল না, সেই মুভমেন্টটাকে সে ক্যারি করতে পারে নাই, সে ফেল করে চলে গেছে। আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? জি স্যার। ও আচ্ছা, এই জন্য তো আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। তাহলে আমি যেখানে ছিলাম সেটা হলো, ওই যে রাজশাহীতে স্যার। হ্যাঁ রাজশাহীতে ছিলাম, রাজশাহী থেকে এখন ঢাকায় ফিরে আসি। তো রাজশাহীতে যে বিল্ডিংটা কলাপস করলো বা কিছু এর আগে সিরাজগঞ্জ একটা করছে, তো ওইটা অনেক সময় হয় কি জন্যে, যে এই যে সেটেলমেন্ট হয়, সেটেলমেন্ট হইলে একটা সাপোর্ট গুলোতে একটা এক্সট্রা মুভমেন্ট ক্রিয়েট হয়, হিউজ পরিমাণে এক্সট্রা মুভমেন্ট ক্রিয়েট হয়, যেই মুভমেন্টটা আসলে ডিজাইনের সময় কনসিডার করা হয় না, কারণ ডিজাইনে তো সেটেলমেন্টকে আমি কনসিডার করি নাই, আমি স্ট্রাকচারকে স্ট্রেট ভালো ধরেছি। সেটেলমেন্টের কারণে মাত্র 1.5 সেন্টিমিটার সেটেলমেন্ট বাট হিউজ অ্যামাউন্ট অফ মুভমেন্ট ক্রিয়েট হয়। ওইটার জন্য স্ট্রাকচারটা যে কোনো একদিকে কলাপস হয়ে যায়। কোনো কলাম ফেল করে গেলে, কলাম ফেলিয়ারকে আমরা গ্লোবাল ফেলিয়ার বলি, ফেল হয়ে গেলে পুরো স্ট্রাকচারটা ফেল হয়ে যায়। কারণ ওই সময় তো যখন কাস্টিং এর কয়েকদিন পরে ওর কিন্তু স্ট্রেন্থ গেইন হয় না, ও মিনিমাম তো 28 দিন সময় লাগেই, এরপর আস্তে আস্তে আরো সময় লাগে, তখন এটা ফেল করে যায়। তো আমরা ফিক্সড ইন মোমেন্টটা সেটেলমেন্টের জন্য ফিক্সড ইন মোমেন্ট বের করার সূত্র আলাদা, সেই সূত্রটা হলো 6EI ডেল ডিভাইডেড বাই এল স্কয়ার। এই সূত্রটা মনে রাখলেই আপনাদের হবে। আর এখানে যেগুলো আপনারা দেখছেন বাকি সব সেম। ওই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য আমরা যে প্রথমে কে বের করলাম, তারপরে ডিএফ বের করতাম, সে একই সূত্র। সেটা হচ্ছে 6EI ডিভাইডেড বাই এল স্কয়ার। ইআই তো ভ্যালু দেওয়া থাকবে, এর ডেল হচ্ছে কি পরিমাণ সেটেলমেন্ট, সেটাকে মিটারে নিতে হবে। এবং ই এবং আই এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, সেই ভ্যালুগুলো ইনপুট দিলে আপনারা খেয়াল করে দেখেন যে 600 600 কিলোমিটার মিটার মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এর আগে যে আমরা অঙ্কটা সলভ করছিলাম 24 কিলোমিটার পার মিটার ছিল, সেটার জন্য মোমেন্ট ছিল 200, আর এখানে অনলি 1.5 সেন্টিমিটার সেটেলমেন্ট, তার জন্য ফিক্সড ইন মোমেন্ট আসতেছে আমাদের 600 কিলোমিটার মিটার, আর অপরটাতে আসছে 500। তাহলে এক পাশে পজিটিভ হলে এক পাশে নেগেটিভ হবে, সূত্র একই। এক পাশে স্প্যান লেন্থ 10, আমরা দেখি কোন পাশে 10। বি সাপোর্টটা সেটেলমেন্ট হইছে, এই পাশে আছে 12, বাম পাশে যেটা, আর ডান পাশে আছে 6, এবং আই এর মান হচ্ছে ডান পাশেটার জন্য 10i, এবং আই এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, আর বাম পাশের জন্য 3i। এগুলো ভ্যালু আমি ইনপুট দিলে আমরা ফিক্সড ইন মোমেন্টটা পেয়ে যাব। দেন বাকি সব প্রসিডিউর সেম। ওই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ক্যারি ওভার মোমেন্ট করব, টেবিল করে আমি
এই যে ভ্যালু যেটা আসবে তার অপোজিট সাইন দিয়ে ডিস্টিং ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে যা হবে বসাবো, তারপরে ক্যারি ওভার করবো, এইভাবে ব্লা ব্লা করে যে পর্যন্ত 0 হবে সেখানে গিয়ে আমি শেষ করে দেবো কাজটা। তাহলে দেখেন অনলি সেটেলমেন্টের জন্য আমি কি পরিমাণ মোমেন্ট পাচ্ছি, 302.7 ম্যাক্সিমাম মোমেন্ট, পজিটিভ মোমেন্ট আসতেছে। তাহলে এটার জন্য কি আমাকে একটা এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিতে হবে? আপনারা জানেন পজিটিভ মোমেন্টের জন্য এক ধরনের রিইনফোর্সমেন্ট, নেগেটিভ মোমেন্টের জন্য আরেকটা রিইনফোর্সমেন্ট দিতে হয়। এরপরে আপনারা এখানে এটাকে রিঅ্যাকশন নিলে রিঅ্যাকশন বের হয়ে যাবে, এসএফডি বিএমডি ইজিলি ড্র করে ফেলতে পারবেন। এরপরে যদি কোনো লোড দেওয়া থাকে তাহলে সেটা আপনি ইজিলি বের করতে পারবেন। তখন তার সাথে সাথে এখানে সেটেলমেন্টের জন্য যে ফিক্সড ইন মোমেন্ট সেটা তো আসবে, তার সাথে এই ইউডিএল এর জন্য যেটা সেটাও অ্যাড হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না, বাকি সব প্রসিডিউর সেম। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।